নমস্কার। নিশিচুরি কথা ফিরে এসেছে একটি নতুন পর্ব নিয়ে, এবং আমাদের আজকের নিবেদনটি হচ্ছে নিশিচুরি কথা অরিজিনালস প্রেজেন্টস সরলা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। শুরু হচ্ছে সরলা। মিস্টার ব্যানার্জি কিছুদিন হলো কলকাতায় শিফট হয়েছেন। বহুদিন তিনি আসামে ছিলেন। মিস্টার অজিতেশ ব্যানার্জি বেসিক্যালি কলকাতাতেই তার জন্ম, কিন্তু তার বাবার শিফটিং চাকরির জন্য যখন তার 6 বছর বয়স তখন তিনি এবং তার বাবা মা আসামে পুরোপুরি বসবাস শুরু করেন। সেখানেই স্কুল কলেজ এবং বড় হয়ে ওঠা। বহুদিন হলো তার বাবা মা দুজনেই গত হয়েছেন। অজিতেশ একটি স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করে। অবশ্য যে গ্রুপ বা টিমের হয়ে স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজটা করা হয় সেটি সম্পূর্ণ কলকাতা বেস। নিজের জীবনে অজিতেশ অনেক কিছু অ্যাচিভ করেছে, এবং ফ্যামিলি বলতে শুধু সে, আর বাকি আত্মীয় স্বজন বলতেও যারা রয়েছেন তারা সবাই কলকাতাতেই বাস করেন। অজিতেশও অনেক দিন ধরে ভাবছে কলকাতায় শিফট হবার বিষয়। তার উপর আত্মীয় স্বজনরাও আগ্রহ করছে তাকে যাতে সে কলকাতায় শিফট হয়ে যায়। ফাইনালি অজিতেশ একদিন তার মামাকে ফোন করে বললেন সেই কলকাতায় শিফট হচ্ছে। জিনিসপত্র এবং দরকারি আসবাবপত্র সবই আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সল্টলেকে অজিতেশের মামা সুশোভন বাবু থাকেন, কিন্তু কলকাতায় আসার পরে অজিতেশ তার মামার বাড়িতে উঠল না। অনেকদিন আসামে পরিষ্কার আবহাওয়ায় অজিতেশের থাকার অভ্যেস, তাই সে চেষ্টা করলো এমন একটি বাড়ি খোঁজার যেখানে আবহাওয়া হয়তো আসামের মতো পরিষ্কার হবে না, বাট বাড়িটা হবে নিরিবিলি এবং সামনে একটি সুন্দর খোলা বাগান থাকবে। যেমন ভাবা তেমন কাজ। অজিতেশ অনেকদিন ধরেই কলকাতায় এমন একটা বাড়ির খোঁজ করছিল। বাড়িটা দেখার জন্য দুবার তাকে শিফটিংয়ের আগে কলকাতাতে আসতেও হয়েছিল, কিন্তু মনের মতো একটা বাড়ি অবশেষে সে পেয়েই গেল। সাউথ কলকাতার একটি জায়গায় যেখানে খুব বেশি বাড়িঘর নেই সেখানে একটি বাড়ি পাওয়া গেল, এবং সামনেই খোলা বাগান। বাড়িটির মধ্যে 2টো বেডরুম, একটি বাথরুম, কিচেন এবং ড্রয়িং রুমটা বেশ বড়। বাড়িটার যিনি মালিক তিনি আশেপাশেই থাকেন। বলা ভালো, অজিতেশ বাড়িটা ভাড়া নেবার সময় যখন দেখতে এসেছিল তখন সে স্পষ্টতই বুঝেছিল যে বাড়িটা বেশ পুরনো, এবং সামনে বাগানটির মধ্যে কোনো গাছ নেই, বরঞ্চ কিছু গাছ লাগানো ছিল যাদের শুকনো কাণ্ডগুলো এখন শুধু দাঁড়িয়ে আছে। যাই হোক, অনেক ঝক্কি সামলিয়ে অবশেষে অজিতেশ আজ বাড়িতে প্রবেশ করবে। অজিতেশ এখনও বিয়ে করেনি। বাড়ির সমস্ত কাজ তাকেই করতে হয়। বাড়ির জিনিসপত্র সাজানো এবং পরিষ্কার করার পর অজিতেশকে তার আত্মীয় স্বজনরা বলেছিল গৃহপ্রবেশের জন্য একটি পুজোর ব্যবস্থা করতে, কিন্তু অজিতেশ বরাবরই নাস্তিক গোছের। সে ঠাকুর দেবতা খুব বেশি কোনোদিনই মানেনি, তাই পুজো জিনিসটা তার পক্ষে আয়োজন করা গেল না। এমনকি বাবা মা বেঁচে থাকতেও সে কখনো পুজোর ধারে কাছেও খুব একটা ঘেঁষেনি। বাড়িতে পুজো হলেও তার কিছু ননভেজ খাবার অবশ্যই চাই। মাছ ডিম তো আছেই, কিন্তু খাসির মাংসের প্রতি অজিতেশের বিশেষ লোভ। তার শরীর ভালো থাকুক কি খারাপ থাকুক, রবিবারের দুপুরে মাংসের গন্ধ না পেলে তার রবিবার বলেই মনে হয় না। নতুন বাড়িতে রান্না বান্না, কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার রাখার জন্য একটি সর্বক্ষণের কাজের মেয়ে রাখা হয়েছিল। নাম তার সরলা। বয়স তার খুব বেশি ছিল না, খুব বেশি হলেও 23-24। তবে কাজে সে খুবই পটু। কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্নায় সরলার তুলনা নেই। কোনো কাজ বলার আগেই সরলা সেটি করে ফেলে। অজিতেশ একজন সুপুরুষ, সুবলিষ্ঠ চেহারা তার। প্রায় নিয়মিত জিম করা, দৌড় দেওয়া তার লাইফস্টাইলের অঙ্গ। সন্ধে করে অজিতেশের গ্রিন টি খাওয়ার অভ্যেস আছে, নইলে তার মাথার প্যাঁচগুলো খোলে না আজ স্ক্রিপ্টের কাজে নতুন প্লট আসে না। অজিতেশ ডাক দিতেই যাবেই, এমন সময় সরলা রান্নাঘর থেকে হাতে করে কি একটা নিয়ে আসছে যেন। সে সোজা অজিতেশের ঘরে ঢুকে হাতের কাপ প্লেটটা রাখল। অজিতেশ দেখল গ্রিন টি। কয়েক সেকেন্ডের জন্য তার অবাক লাগলো যে সরলা কি করে জানলো যে সে গ্রিন টি খায়। কথাটা তো সে এর আগে সরলাকে জানায়নি। অজিতেশ ভাবল সেই বোধহয় কোনো এক সময় কথায় কথায় বলেছে।
অনেক রাত পর্যন্ত সে স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করে এবং এই ঘরে শিফটিং হবার পর থেকে ল্যাপটপ নিয়ে বসাই হয়নি। তাই আজ ভাবলো একটু বসা যাক, অ্যাটলিস্ট মেলগুলো চেক করে তার রিপ্লাই করা যাবে। কিন্তু আজ কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। কোনো রকম চোখটা খোলা রাখার চেষ্টা করে অজিতেশ যেন পারছে না। অবশেষে হার মেনে সে ভাবল এই এতদিনের খাটাখাটনির জন্য আজ তার হয়তো এত ঘুম পাচ্ছে। আর রাত প্রায় 11টা হলো। ওদিকে সরলাও ঘুমাতে চলে গেছে। অজিতেশ তার জামা খুলে পাশের চেয়ারটিতে রেখে দিল। তার বরাবরই এইভাবে ঘুমানোর অভ্যেস, সে কখনোই জামা পরে ঘুমাতে পারে না। তা তখন কত হবে জানা নেই, প্রায় রাত 2-3টে হবে। অজিতেশ গভীর ঘুমি, কিন্তু কিছু একটা স্পর্শ যেন তার ঘুমটাকে পাতলা করে দিচ্ছে। তার মনে হলো কেউ যেন তার বুকের উপর থেকে হাত বুলাচ্ছে। স্পর্শটা তার খুবই অজানা। অজিতেশের কাঁধ থেকে তার বুক পর্যন্ত কেউ যেন হাত বুলিয়ে চলেছে এবং হাতে তার বড় বড় নখ তার শরীরটিকে স্পর্শ করছে। যতবার হাতটি তার বুকের ওপর থেকে এগোচ্ছে ততবারই তার স্পর্শ আরও দৃঢ় হচ্ছে। একটা সময় সেই হাত অজিতেশের বলিষ্ঠ বুকের ওপর আঁচড় কষিয়ে দিল। হঠাৎ সেই আঁচড়ের জ্বালায় অজিতেশ ধরফরিয়ে জেগে উঠল। সকাল হয়ে গেছে, আশেপাশ থেকে ভোরের পাখির ডাক শোনা যাচ্ছে। অজিতেশ এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু এত রিয়েলিস্টিক স্বপ্ন অজিতেশের আগে কোনোদিনও দেখেনি। এখনও সে তার বুকের ওপর সেই স্পর্শের অনুভূতি অনুভব করছে। আয়নার সামনে গিয়ে অজিতেশ দাঁড়ায়। তার শরীরে শুধুমাত্র একটি ট্রাক প্যান্ট, গায়ে তার কিচ্ছু নেই। নিজের বলিষ্ঠ সুগঠিত চেহারাটিকে সে পর্যবেক্ষণ করছে যে কোথায় সেই আঁচড়ের দাগ। কিছুই নেই। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে দাঁড়াতেই দেখলো সরলা হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। তার কোমল মুখ এবং স্নিগ্ধ চাহনি যেন অন্যরকম লাগছে আজ। তার ভেজা চুলের ছাপটা যেন অজিতেশের বুকে ঝড় তুলছে। আজ পর্যন্ত তার এই অনুভূতি কাউকে দেখে হয়নি। দীর্ঘ 28 বছরের জীবনে আজ প্রথমবার কারোর সৌন্দর্য তাকে মোহিত করছে। হঠাৎ ফোনের রিংটা বেজে উঠল। প্রিয়া কল করেছে। প্রিয়া অজিতেশের অফিসে তার সাথে কাজ করে। ফোনটা তুলতেই ওপার থেকে প্রশ্ন ভেসে এলো, কি আজও বুঝি ওয়ার্ক ফ্রম হোমের ইচ্ছে? অজিতেশ বলল সে বেরোচ্ছে। তাড়াতাড়ি চাটা শেষ করে সে একটা টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। বাইরে বেরিয়ে দেখলো জামা কাপড়, ফোন, ঘড়ি, ওয়ালেট সব সুন্দর করে সরলা গুছিয়ে রেখেছে। অজিতেশ খুবই ইমপ্রেসিভভাবে জামাটা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল। ব্রেকফাস্ট সে আজ অফিসেই করবে। কলকাতায় আসার পর সে আজ প্রথমবার অফিসে যাচ্ছে। অফিসে গিয়ে সবার সাথে দেখা হলো দীর্ঘ 2 বছর পরে। 2 বছর আগে আসাম থেকে যখন সে অফিসে আসে কলকাতায়, তখন লাস্ট সবার সাথে দেখা হয়েছিল, স্পেশালি প্রিয়ার সাথে। 2 বছর আগে যখন প্রিয়ার সাথে অজিতেশের দেখা হয় তখন থেকেই অজিতেশের জন্য প্রিয়ার মনে একটা সফট কর্নার তৈরি হয়। অনেকবার প্রিয়া কন্ট্যাক্ট করে খোঁজ খবরও নিয়েছে। আজ অনেক দিন পরে প্রিয়া অজিতেশকে সামনাসামনি দেখছে। ন্যাচুরালি অজিতেশ নিজের মনের ফিলিংসগুলো কারোর সাথে শেয়ার করে না, কিন্তু কাল রাতের ঘটনাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে চাইছে কারোর সাথে শেয়ার করতে, কিন্তু এই ভেবে থেমে যাচ্ছে যদি কেউ বিশ্বাস না করে। প্রিয়া সামনে থেকে আসছিল অজিতেশের দিকে। তার খোঁজ খবর নিল এবং নতুন বাড়িটি দেখবে বলে একটা আবদার করল। অজিতেশ বলল একদিন নিয়ে যাবে। আজকের দিনটা ভালোই কাটলো। অজিতেশ বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে সরলাকে হাঁক দিতে যাবে এমন সময় সরলা আবার চা হাতে ঘরে প্রবেশ করল। ব্যাপারটা আজকে এতটাই অবাক লাগলো যে অজিতেশ সরলাকে জিজ্ঞেসই করে ফেলল যে সে তার গ্রিন টি খাওয়ার অভ্যেসটা জানলো কি করে। সরলা যেতে গিয়ে ফিরে তাকিয়ে হালকাভাবে বলল, আমি সব জানি, বলে ঘর থেকে বেরিয়ে গেল। অজিতেশের একটু অবাক লাগলো, কিন্তু বুঝতে পারল না কিছুই। আজ 2 দিন কেটে গেল, কিন্তু একই ঘটনা রোজ রাতে ঘটে। কাল রাতে অজিতেশের মনে হলো শুধুমাত্র তার বুকেই স্পর্শ নয়, বরং এক ঘন চুলের ঝাপটা তার শরীরে শিহরণ জাগাচ্ছিল। আবার ধরফরিয়ে জেগে উঠে অজিতেশ দেখে
ঘরে কেউ নেই। বাইরের হাওয়ায় জানলার পর্দাগুলো উঠছে। একটা আলো আঁধারি পরিবেশ অজিতেশের ঘরটাকে রহস্যময় করে তুলেছে। হঠাৎ তার নজর ঘরের বাইরের দিকে গেল। মনে হলো কেউ যেন ড্রয়িং রুম থেকে হঠাৎ সরে গেল। অজিতেশের মনে হলো কেউ বোধহয় এতক্ষণ তাকে দেখছিল। নজরটা যেতেই সে সরে গেল। এই পরিস্থিতিতে সত্যিই যে অজিতেশের ভয় লাগেনি তা নয়, বরঞ্চ গাটা হঠাৎ শিরশির করে উঠেছিল। সকাল হলো। অজিতের সকাল হতেই বাথরুমে গেল। মুখে জলের ঝাপটা দিতে দিতে ভালো করে ফ্রেশ হয়ে নিজের মুখ মুছতে মুছতে আয়নায় মুখটা দেখলো ভালো করে এবং অবাক হলো। খেয়াল করলো তার চোখের তলায় মোটা হয়ে কালশিটে পড়ে গেছে। কিন্তু হঠাৎ করে একদিনের মধ্যে, কাল পর্যন্ত তো ছিল না, তবে আজ হঠাৎ শরীরটা যেন খুব একটা ভালো লাগছে না। অফিসে পৌঁছে অজিতেশ চুপচাপ বসেই ছিল। প্রিয়া একটা র্যাপিং পেপারে মোড়া একটা বক্স নিয়ে অজিতেশের সামনে রেখে দিল। জিজ্ঞাসা করলো, এটা কি? প্রিয়া বলল, এটা তোমার নতুন বাড়ির গিফট। বক্সটা নিয়ে অজিতেশ বাড়ি ফিরে এলো। রাতের বেলায় অনেক রাত পর্যন্ত ল্যাপটপ নিয়ে অজিতেশ কাজ করছিল। অনেকক্ষণ হলো লোডশেডিং হয়েছে। এত গরমের পরে আজ বৃষ্টি শুরু হলো। বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকানোর আলো আসছে। হালকা হালকা হাওয়ায় পরিবেশটা বেশ মনোরম হয়ে উঠেছে। আজ বাতাসটা ঠান্ডা হয়েছে বেশ। হঠাৎ এমন সময় অজিতেশ খেয়াল করলো কেউ যেন বাইরে আছে। ঘরে আলো না থাকায় ঠিক বোঝা যাচ্ছে না কি, কিন্তু বাড়িতে তো শুধু অজিতেশ আর সরলা। তবে কি ওটা সরলা? হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় দেখা গেল ড্রয়িং রুমে যে বসে আছে সে এমনভাবে বসে আছে যে তার পিঠটুকুই শুধু দেখা যাচ্ছে। যে বসে আছে সে একজন মহিলা এবং হাতে তার ভর্তি চুড়ি। চুরির শব্দও হালকা হালকা পাওয়া যাচ্ছে, কারণ যে বসে আছে সে সেই চুরি ভর্তি হাত দিয়ে তার লম্বা চুলগুলো আঁচড়ে চলেছে। আস্তে আস্তে চিরুনির এক একটা আঘাতে সে তার লম্বা চুলের জট ছাড়িয়ে চলেছে। আলো আধারে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে মহিলাটিকে কিরকম একটা রহস্যময় লাগছে। হঠাৎ এমন সময় দমকা হাওয়ায় ঘরের মধ্যে জ্বলতে থাকা মোমবাতিটা তপ করে নিভে গেল আর আবার বিদ্যুৎ চমকে উঠল। সে আলোয় দেখা যাচ্ছে যে আগে বসেছিল সে এখন দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সে ঘুরছে, প্রায় অর্ধেক ঘুরে গেছে। সেই লম্বা চুলের পর্দায় তার মুখের বেশ খানিকটা ঢাকা। আস্তে আস্তে সে ঘুরছে, এবার তার মুখটা দেখা যাবে। ঠিক এমন সময় ঘরের আলোটা জ্বলে উঠল এবং যে সেখানে এতক্ষণ দাঁড়িয়ে ছিল এখন সেখানে কেউ নেই। কিন্তু কেউ তো দাঁড়িয়ে ছিল, কেউ কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। সরলা এমন সময় ঘরে ঢুকলো হাতে জলের গ্লাস নিয়ে। গ্লাসটা টেবিলের উপর রেখে স্নিগ্ধ দৃষ্টিতে অজিতেশের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অজিতেশ কেমন যেন হতভম্বের মতো তাকিয়ে রইল, যেন সে কিছুই বুঝতে পারছে না। বাইরে আবার মেঘ ডেকে উঠল আর বৃষ্টিটা বেড়ে গেল। দু চার দিন ধরে অজিতেশ খেয়াল করছে সরলা কেমন যেন অজিতেশের ঘরে ঢোকার আগে একটু অপ্রস্তুত হয়ে উঠছে। সে যেন কোনো অজানা জিনিসে খুব ভয় পাচ্ছে। বেশিক্ষণ সে ঘরের মধ্যে থাকছেও না আর বেরোনোর জন্য তাড়াহুড়ো করছে। বরঞ্চ অজিতেশের বেডরুমে সে না ঢুকতে পারলেই বেঁচে যায়। একদিন সে সরলাকে জিজ্ঞেস করেই ফেলল, তার অসুবিধাটা কি, কেন সে ইদানিং এমন অপ্রস্তুত হয়ে পড়ছে রুমে ঢোকার আগে। সরলা মুখ না তুলেই বলল যে, বাবু, আপনার ঘরে কিছু আছে, কিছু আছে যা অন্য ঘরগুলোতে নেই। কিছু এমন জিনিস যা চোখে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব হচ্ছে। অজিতেশ ভাবল, যে অদৃশ্য ক্ষমতা তাকে বিরক্ত করছে, রাতে ঘুমাতে দিচ্ছে না, সেটির অনুভব সরলাও কি পাচ্ছে? যে কারণেই হয়তো সে ঘরে বেশিক্ষণ থাকতে চাইছে না, যে কারণেই হয়তো সে রুমটাতে বেশিক্ষণ থাকতে চাইছে না। সরলা বলল,
বাবু, ঘর নোংরা থাকলে অনেক সময় অপশক্তি দানা বাঁধে, যে কারণে এমন অনুভূতি হয়। আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিই, দেখবেন সব ঠিক হয়ে গেছে। অজিতেশ পারমিশন দিল। সরলাকে বলল, ঠিক আছে। তা বাবু, আপনি যখন কাল অফিসে যাবেন আমি আপনার ঘরটি পরিষ্কার করে রাখব। দুজনেই যে যার ঘরে ঘুমাতে চলে গেল। আজকাল অজিতেশ খুব গভীর ঘুমায়। কোনো এক চিন্তা ছিল, কিন্তু এখন সেটি যেন নেই। সেই জন্যই ঘুমটা খুব গভীর হয় এবং সারা রাত কী হয় সে কিছুই টের পায় না। অনেক সময় সকালে উঠে দেখা যায় ড্রয়িং রুমের মধ্যে টেবিলটার ওপর যে শোপিসগুলো ছিল সেগুলো নিচে পড়ে আছে। তো আবার কোনো সময় ড্রয়িং রুমের যে জানলার পর্দাগুলো সেগুলোর মধ্যে আঁচড়ের দাগ। অজিতেশ প্রথমে ভাবত এগুলো বোধহয় কোনো এক বিড়াল করে। প্রতিদিন রাতে সে ঢোকে আর বেরোনোর সময় এইসব করে যায় হয়তো। সরলাকে সে প্রায় সময় বলেছে দরজা জানলা ভালো করে বন্ধ করে ঘুমাতে, হয়তো সে করে না, সেই জন্যই বিড়ালটা রোজ রোজ ঢুকে এইসব তাণ্ডব করে। কিন্তু এগুলো সবই শুধু ড্রয়িং রুমের মধ্যেই হয়, অন্য ঘরগুলোতে তো এমন হয় না। বিড়ালটার পরিধি কি শুধু ড্রয়িং রুম পর্যন্তই? এসব ভাবতে ভাবতে অজিতেশ জগিংয়ের জন্য বেরোলো। জগিং থেকে ফিরে এসে অজিতেশ অন্য রুমটাতে গেল অফিসে বেরোনোর আগে। এই রুমটা তার বিশেষ প্রয়োজনে লাগে না। আসাম থেকে আসার পর নিজের এক্সট্রা লাগেজগুলো অজিতেশ এই রুমটাতেই রাখে। একটা দরকারি জিনিস খুঁজতে খুঁজতে অজিতেশের ব্যাগটা হঠাৎ মাটিতে পড়ে যায়, আর প্রিয়ার দেওয়া গিফটটা ব্যাগ থেকে বেরিয়ে আসে। বেশ ভারী জিনিস। অজিতেশ দেখতে যাবে এমন সময় সরলার ডাক পড়ল, বাবু আপনার ফাইলটা এইখানে। অজিতেশ গিফটটা ওইভাবেই ওই রুমটাতে রেখে বেরিয়ে গেল। সন্ধেবেলায় যখন অজিতেশ বাড়ি ফিরে দেখে সত্যিই সরলা সমস্ত ঘরটা পরিষ্কার করে রেখেছে। ডিনার শেষ করে অজিতেশ ল্যাপটপটা নিয়ে বসলো, কিন্তু আবার সেই লোডশেডিং। উফ, কী যে জ্বালা! ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কি রাতের ঘুমাতেও দেবে না? এইসব বলতে বলতে মোমবাতির খোঁজ করতে লাগলো অজিতেশ। ড্রয়ারগুলো একের পর এক খুলছে আর দেখছে কিছুই নেই, আর বন্ধ করে দিচ্ছে। কোথাও মোমবাতি নেই। এমন সময় কে যেন অজিতেশকে পেছন থেকে জড়িয়ে ধরল। অজিতেশ হঠাৎ চমকে গিয়ে স্থির হয়ে গেল। অজিতেশ বুঝল এটা সরলা। অজিতেশের দু হাতে পাশ থেকে সরলা তাকে চাপটে জড়িয়ে রেখেছে। সরলার নরম হাত দুটো অজিতেশ তার নিজের বুকের ওপর থেকে সরিয়ে ঘুরে দাঁড়ায়। সরলার স্নিগ্ধ চাহনি আজ অজিতেশকে অবশ করে দিচ্ছে। তার নিজের ওপর যেন কোনো নিয়ন্ত্রণ নেই। সরলা কাঁদো কাঁদো গলায় বলল, তার অন্ধকার ভয় লাগে। আলো আসা পর্যন্ত যদি আপনার ঘরে থাকতে দেন তাহলে দয়া হয়। অজিতেশ কোনো কথা বলল না। সে কোনো কথা বলতে পারছে না। আলতো করে সরলার চোখ সে মুছিয়ে দিচ্ছে। ঘরের মধ্যে শুধুমাত্র ল্যাপটপের আলোই জ্বলছে। হালকা হাওয়ায় জানলার পর্দাগুলো উড়ছে। কোথাও কোনো আলো আর নেই। অজিতেশ সরলার কাঁধে হাত রেখে তাকে আস্তে আস্তে নিয়ে যায়। দুজনে মুখোমুখি খাটের উপর বসে। সরলার লম্বা চুলগুলো তার মুখের ওপর এসে পড়েছে। অজিতেশ আলতো করে চুলগুলো সরিয়ে দিল। সরলার চোখ দুটো আজ অজিতেশের মনে ঝড় তুলছে। সে চায় সমস্ত বাঁধন ভেঙে দিতে। কোনো বাধা যেন আজ না থাকে তাদের মধ্যে। অজিতেশের গায়ে কিছু নেই। রাতে ঘুমাতে যাবে বলে সে কেবল ট্রাক প্যান্টটুকুই পরে ল্যাপটপ নিয়ে বসেছিল। অজিতেশের সুগঠিত বলিষ্ঠ চেহারার দিকে সরলা তাকিয়ে যেন চোখ ফেরাতে পারছে না। মাঝে মাঝে সে নিচের দিকে তাকাচ্ছে, আর মাঝে মাঝে অজিতেশের দিকে। অজিতেশ সরলার দুই কাঁধে হাত দিয়ে সজোরে নিজের বুকে টেনে নিল। সরলা হাত দুটো অজিতেশের পিঠ স্পর্শ করছে। এই স্পর্শ অজিতেশের চেনা। সে এর আগেও এই স্পর্শ অনুভব করেছে। তন্দ্রা ভাঙতেই অজিতেশ সরলার চোখের দিকে তাকায়। তার চোখের চাহনি হঠাৎ যেন অন্যরকম লাগছে। চোখের মণিগুলো যেন ফ্যাকাশে হয়ে গেছে। সাদা অংশটা লাল হয়ে রয়েছে।
এমন সময় সরলা হাতের দিকে চোখ যেতেই অজিতেশ দেখল চুরি ভর্তি হাতের লম্বা কালো কালো নখ যেন হিংস্র পশুর মতো জেগে রয়েছে। চোখের নিমিষে কোনো লোভী জানোয়ারের মতো সে তীক্ষ্ণ নখ অজিতেশের বুকে বসিয়ে দিল সরলা। অঝরে রক্ত ঝরতে শুরু করলো। সে তীক্ষ্ণ নখের মধ্যে যতটুকু রক্ত লেগেছিল সেটা মনের সুখে চাটতে শুরু করলো সরলা। অজিতেশ কোনো রকমে খাট থেকে নামলো, কিন্তু আঘাতে সে অনেকটাই কাতর হয়ে পড়েছে। কোনো রকমে হামাগুড়ি দিতে দিতে নিজ রুম থেকে সে বেরোয়। সে বাঁচার জন্য পথ খুঁজছে। কোনো রকম অজিতেশ সোজা হয়ে দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ, কিছুতেই খুলছে না। অনেক ধাক্কাধাক্কি করার পরেও কোনো রকমে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে অজিতেশ গিয়ে পৌঁছায় অন্য বেডরুমটায়। সেখানে এখনও তার আনপ্যাক স্যুটকেসগুলো রয়েছে। সেই স্যুটকেসগুলোর মধ্যে অজিতেশ তন্ন তন্ন করে খুঁজছে যদি কিছু দিয়ে নিজেকে বাঁচানো যায়, কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছে না। ঘরের বাইরে সরলা তাণ্ডব চালাচ্ছে। এক সর্বগ্রাসী ঝড় যেন ড্রয়িং রুম, কিচেন আর অজিতেশের বেডরুমে ধেয়ে বেড়াচ্ছে, কিন্তু কোনো কারণে রুমটিতে সে ঢুকতে পারছে না। সবকিছু খুঁজতে খুঁজতে হঠাৎ কি একটা ধাতুর মতো শব্দ করে পড়ে গেল। চোখ যেতেই দেখল একটা বক্স থেকে কিছু একটা চকচকে অর্ধেক জিনিস বেরিয়ে আছে, যেটা অজিতেশের অজানা। কাছে যেতেই এবং সেই জিনিসটা হাতে নিতেই যেন অজিতেশের শরীরে বিদ্যুৎ খেলে গেল। আর রুমের বাইরে যে ঝড়টা এতক্ষণ চলছিল, সেই ঝড়ের তীব্র আওয়াজের সাথে সাথে আরেকটা মর্মান্তিক আর্তনাদ শোনা গেল। কোনো এক রাগী হিংস্র বিপজ্জনক শব্দ প্রাণপণ চিৎকার করে হঠাৎ যেন থেমে গেল। সাথে সাথে সে ঝড়টাও থেমে গেল। অজিতেশ বুঝতে পারল এতক্ষণ যে রক্তপিপাসু শক্তি সরলার রূপ নিয়ে তাকে ধেয়ে বেড়াচ্ছিল, সে কোথাও নেই। সে নেই। সকাল হলো। হে এক নতুন সকাল অজিতেশের, নতুন জীবনের। সেই বাড়িটা ছেড়ে দেবে। নতুন বাড়ির খোঁজ তার করা হয়ে গেছে কদিনের মধ্যেই। সুন্দর আর খোলামেলা না হলেও অন্তত লোকালিটির মধ্যে বাড়িটা। প্রিয়াকে অজিতেশ সব জানিয়েছে, তার জন্যই তো সে আজ বেঁচে আছে। প্রিয়া যদি সেদিন নতুন বাড়ির গিফট বলে অজিতেশকে সে পিতলের গণেশ মূর্তিটা না দিত, তাহলে আজ অজিতেশ আর বেঁচে থাকতো না এই অভিজ্ঞতাটা বলার জন্য। আমাদের এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। যখন রাত ঘনিয়ে আসে তখন আমরা আলো জ্বালাই, কিন্তু সেই আলোয় অন্ধকার দূর হয় না, বরং আলোটা একটা ঘেরা টোপের মধ্যে আবদ্ধ হয়ে যায়। এবং এই আলোর সীমারেখার বাইরেই যে অসীম অন্ধকার রয়েছে, তার মধ্যে এমন অনেক অজানা জিনিস লুকিয়ে আছে যা আমাদের পক্ষে বোঝা অসম্ভব। হয়তো সেই অন্ধকার জগতেরই কোনো একজন অজিতেশের রক্তের পিপাসু হয়ে উঠেছিল। আর এদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যার মধ্যে তাদের কার্য সিদ্ধ করতে হয়, না হলে আবার তারা ফিরে যায় সে অন্ধকার জগতের মধ্যেই। কারণ শুভ শক্তির সামনে অশুভ শক্তি হার মানবেই, এটাই প্রকৃতির নিয়ম। আজ প্রায় 1 বছর হয়ে গেছে অজিতেশ সেই বাড়িটা ছেড়ে, কিন্তু এখনও সেই রাতের কথা সে ভুলতে পারেনি। সেই বাড়িটা আবার ভাড়া দেওয়া হয়েছে। এবারে একটি ছোট ফ্যামিলি বাড়িটা ভাড়া নিয়েছে, হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের বছর 7 একটি ছোট্ট ছেলে। বাড়ির আনুষাঙ্গিক কাজ করার জন্য একটি মেয়েকে রাখা হয়েছে, তার নাম সরলা। শুনছিলেন সরলা। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের অ্যামাউন্ট বা টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই অল নোটিফিকেশনের বাটনটি অন করে নেবেন, যাতে আগামী যত ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করব তার সবার আগে নোটিফিকেশন যেন আপনি পান। আবার দেখা হবে ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।